হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমি পিয়াসা ম্যাম, ফিলোসফি ফ্যাকাল্টি, ম্যাট্রিকুলা বাংলার তরফ থেকে তোদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। জানি তোরা একটু এবার চিন্তায় আছিস যে সামনে পরীক্ষা। সবাই তো এমনিতেই আমার মাথাটা খারাপ করে দিয়েছিলিস যে ম্যাম মডিউল কোশ্চেন পেপার দিন, টপ 10 ম্যারাথন দিন, কবে দেবেন কবে দেবেন কবে দেবেন। তো ওটা তো হয়ে গেছে, ওটা তো দিয়ে দিয়েছি অলরেডি। আজকে আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব কি না, মডিউল কোশ্চেন পেপার আমাদের পর্ষদের তরফ থেকে আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তো পর্ষদের তরফ থেকে মডিউল কোশ্চেন পেপার আমরা পেয়ে গেছি, দেখতেই পাচ্ছিস আমার হাতে আছে। এবং সেই মডিউল কোশ্চেন পেপারটা আমরা জায়গাগুলো এবার একটু সলভ করব। ঠিক আছে, এবং তার পাশাপাশি দেখব যে আমরা কতটা প্রিপেয়ার পরীক্ষার জন্য। ঠিক আছে, এবং জানি যে একটু ভয় ভয় করছে এবং অনেক ক্লাস নিয়েছি, সেখানে অনেক তোদের কমেন্ট এসছে ম্যাম লজিক পার্টটা তো ঠিক আছে, ভেনচিত্রের জায়গাটা একটুখানি গড়বড় মনে হচ্ছে, বা ইন্ডিয়ান ফিলোসফির দিকটা ম্যাম একটু ভয় লাগছে। তো সেই সব ভয়গুলো কেটে গেছে কিনা এবার একটু জানাতে হবে। এবং আমরা এই মডিউল কোশ্চেন পেপারটা সলভ করব, দেখব মডিউল কোশ্চেন পেপারে পর্ষদ কিরকম কোশ্চেন পেপারগুলো আমাদের জন্য সেট করেছে, এবং আমরা এতদিন ধরে যা যা কোশ্চেন পেপার সলভ করে এসছি সেগুলোর সাথে কতটা রিলেটেড। ঠিক আছে, আমাদের কি মনে হচ্ছে যে হ্যাঁ আমরা এবার প্রিপেয়ার পরীক্ষার জন্য। ঠিক আছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তাহলে দেরি করব না, আমরা দেখতেই পাচ্ছি যে আমরা আজকে আলোচনা করতে চলেছি মডিউল কোশ্চেন পেপার ফিলোসফি। ঠিক আছে, ক্লাস 12 এর ফিলোসফির একদম মডিউল কোশ্চেন পেপার আলোচনা করতে চলেছি। সো প্রথম যেটা পেজ তোদের মডিউল কোশ্চেন পেপার, তোরা আমাদের ম্যাট্রিকুলা বাংলার যে ইনস্টাগ্রাম চ্যানেল আছে সেটার নিচে তোরা ফ্রি লিঙ্কে গেলে, অ্যাপের লিঙ্কটায় গেলে তোরা ফ্রি ওখানে পেয়ে যাচ্ছিস প্রত্যেকটা সাবজেক্টের মডিউল কোশ্চেন পেপার, তোরা ওখানে পেয়ে যাচ্ছিস। ওখানে আমরা আজকে যে পেজটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 26। পেজ নাম্বার 26 নিয়ে আমরা কি করব, আলোচনা করব। ফার্স্টে আমরা যে পেজটাকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পেজ নাম্বার 26। ঠিক আছে, এবার পেজ নাম্বার 26 এ কি আছে সেটা দেখি। পেজ নাম্বার 26 এ আমরা দেখতে পাচ্ছি কি আছে না, দেখ এখানে আছে নিরপেক্ষ বচনের ভেনচিত্রায়ন, মানে সমস্ত ভেনচিত্র নিয়ে আলোচনা আছে এখানে। আর মার্কস 2, কত মার্কসের আছে ভেনচিত্রগুলো না, 2 মার্কসের আছে। ঠিক আছে, কেন এই চ্যাপ্টারটা প্রথমেই তোদের এই এতগুলো পেজ ছেড়ে কেন ম্যাম একদম 26 পেজে চলে গেল? কারণ যাওয়ার কারণটা হচ্ছে তোদের মধ্যে অনেকেরই ডাউট আছে, বললি যে ম্যাম ভেনচিত্রটা কি হবে এখনো বুঝতে পারিনি। যারা বুঝতে পারিসনি তাদেরকে কি বলেছি, ভিডিওতে গিয়ে দেখতে হবে। এবং তার পাশাপাশি আমাদের কতটা কোশ্চেন কমন এসছে মডিউল কোশ্চেন পেপারের তরফ থেকে, সেই জায়গাটাও আমরা দেখব। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখ আছে, প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে হচ্ছে একটি আদর্শ নিরপেক্ষ বচনকে ভেনচিত্রে প্রকাশ করতে গেলে কয়টি বৃত্ত প্রয়োজন? একদম ভেনচিত্র করে করে তো আমরা একদম পুরো কি বলবো, একদম জলভাত তরলং হয়ে গেছে, তাই তো? তো সেই ব্যাপারটার জায়গাতে এসে আমাদের কি বলেছে, আদর্শ নিরপেক্ষ বচন। আদর্শ নিরপেক্ষ বচন কটা আছে? এ, ই, আই, ও। ঠিক আছে, চারটে আমাদের আদর্শ নিরপেক্ষ বচন। এবার এই আদর্শ নিরপেক্ষ বচন করতে গেলে আমাদের কটা ভেনচিত্রের প্রয়োজন হয়? কটা ভেনচিত্রের প্রয়োজন, মানে ভেনচিত্র করতে গেলে আমাদের কটা বৃত্তের প্রয়োজন হয়? আমরা জানি প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা যে নিরপেক্ষ বচন তাতে করতে গেলে আমাদের কটা মানে বৃত্তের প্রয়োজন হচ্ছে? দুটো বৃত্তের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ অ্যান্সার কি হচ্ছে, দুটো। ঠিক আছে, একটাকে দিকে মানে একটা ভেনকে মানে ভেনচিত্রকে ধরছি আমরা এস, আর একটাকে ধরছি আমরা কি পি। এবার তারপরে তোরা জানিস যে ভেতরে কিভাবে কি লিখতে হয়। এই দিকটায় লিখতে হয় কি এসপি এসপি করে প্রত্যেক জায়গাটায় লিখে নিতে বলি। কারণ কি, কারণ এসপির ঘরটা পুরোটাই কি হচ্ছে, কভার আপ করছে। আর কি হচ্ছে, এদিকে কি আছে, এস আছে কি নেই, পি নেই। আর এদিকে কি আছে, পি আছে কি নেই, এস নেই, তাই তো? এবার সেই হিসাবে পুরোটাই কি হচ্ছে, এই যে চারটে যে নিরপেক্ষ বচন আছে তার মধ্যে দিয়ে পুরোটা যাবে। এবং এর অ্যান্সার আমাকে চেয়েছে, 2 নম্বরের প্রশ্নটা অ্যান্সার চেয়েছে, দেখ যে আদর্শ নিরপেক্ষ বচনের বচন মানে ভেনচিত্রকে কয়টা বৃত্ত আছে? কটা বৃত্ত আছে? তাহলে দুটো বৃত্ত আছে। আচ্ছা, এবার পরের প্রশ্ন বলেছে, দেখ যে ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? কটা শ্রেণীকে নির্দেশ করছে? পরস্পর ছেদি যে বৃত্তগুলো আছে সেটা কটা শ্রেণীকে নির্দেশ করছে?
অবশ্যই দুটো শ্রেণীকে নির্দেশ করছে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পি, দুটো শ্রেণীকে আমাদের নির্দেশ করছে। তাহলে ভেনচিত্রের মাধ্যমে যে জায়গাটা দেখানো যাচ্ছে সেই জায়গাটায় আমাদের কি নির্দেশ করছে না ভেনচিত্রের মাধ্যমে তাহলে নির্দেশ করছে। আচ্ছা, পরেরটা কি আছে, ভেনচিত্রে বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বলতে কি বোঝানো হয়ে থাকে। পরের প্রশ্ন আছে হচ্ছে ভেনচিত্রে বিশ্বব্যাপক যে বর্গক্ষেত্র আছে সেটা বলতে কি বোঝানো হয়ে থাকে। বিশ্বব্যাপক যে বর্গক্ষেত্র আছে সেটা বলতে কোনটাকে বোঝানো হয়ে থাকে। এই ওয়ার্ডিংটার জন্য একটুখানি মনে হচ্ছে সবার একটু সমস্যা হচ্ছে, সেটা কিছুই না। বিশ্বব্যাপক বর্গক্ষেত্র মানে কোনটাকে বলা হয়ে থাকে, এই যে পুরোটাকে কভার আপ করছি আমরা যে যে বর্গক্ষেত্রটার মাধ্যমে, যেটাই আমরা বলি যে লাস্টে যেটাই এসও নেই পিও নেই, যে ক্ষেত্রটায় কি নেই এসও নেই পিও নেই, ঠিক আছে, সেই অংশটাকে আমরা কি বলে থাকতে পারি যে বিশ্বব্যাপক বর্গক্ষেত্র আমরা উল্লেখ করতে পারি। ঠিক আছে, তাহলে বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বলতে কোন অংশটাকে বোঝানো হচ্ছে, ওই যে বর্গক্ষেত্রটা যেটাকে আমরা নির্দেশ করছি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বিশ্বব্যাপক বর্গক্ষেত্র আমরা বলে থাকতে পারি। এবার দেখ যে পরের প্রশ্ন কি বলেছে, ভেনচিত্র অংশটিতে বিশ্বব্যাপক বর্গক্ষেত্র প্রকাশ করা হয় তা দেখাও। তাহলে এমনিতেই প্রকাশ করা হয় কিভাবে, কোনো একটা বচন নিতে হবে যেখানে আমরা কি করতে পারি যে এই বিশ্বব্যাপক বর্গক্ষেত্রটা দেখানো যাবে সেই রকম একটা ভেনচিত্র, অর্থাৎ এরকম একটা কোনো একটা ভেনচিত্র নিবি যেটা একদম বিশ্বব্যাপক বর্গক্ষেত্রটা অর্থাৎ বাইরের অংশটা শেডেড হবে সেই রকম অংশটা বোঝানো যাবে। এবার পরের প্রশ্নটায় চলে যাই। পরের প্রশ্নতে কি বলেছে, পরের প্রশ্নটায় দেখ বলেছে যে অশূন্য শ্রেণীর ভেনচিত্র নির্দেশ করো। অশূন্য শ্রেণীর একটা ভেনচিত্র তোকে নির্দেশ করতে বলেছে। অশূন্য শ্রেণীর ভেনচিত্র নির্দেশ করা মানে কি, অশূন্য শ্রেণী বলতে কোনটাকে বলছি, বারে বারে করানো হয়েছে অশূন্য শ্রেণী বা শূন্য গর্ভ শ্রেণী বা অশূন্য শ্রেণী বা নিঃশূন্য শ্রেণী কাকে বলে, যেটাই হচ্ছে তাহলে কি, যেটাই হচ্ছে অশূন্য সেটাই কি, সেটাই হচ্ছে নিঃশূন্য, যেটাই হচ্ছে অশূন্য শ্রেণী সেটাই হচ্ছে নিঃশূন্য শ্রেণী, আর সেটাকেই আমরা আবার বলতে পারি হচ্ছে সাত্ত্বিক শ্রেণী, সেটাকেই আমরা আবার কি বলতে পারি, সেটাকেই আমরা আবার বলতে পারি হচ্ছে সাত্ত্বিক শ্রেণী। তাহলে নিশ্চয়ই এবার কমন লাগছে যে অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী বা ভেনচিত্র তাহলে কি হবে, কি হবে তোরা বলতো, অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণীর একটা যে ভেনচিত্র সেটা কি হতে পারে। তার মানে কি বলতে পারি, যেটার একটা মাত্র কি হয়েছে বাস্তব অস্তিত্ব আছে, এই রকম একটা উদাহরণের সাহায্যে আমাদের এটা দেখাতে হতে পারে। তাহলে অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে। এবার চলে আসি যে শূন্য গর্ভ শ্রেণী। শূন্য গর্ভ শ্রেণী বারে বারে এই প্রশ্নটা আমি একদম খুব ইম্পর্টেন্টও বলেছি তোদের জন্য, তোরা জানিস এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবারের জন্য, যে একটি শূন্যগর্ভ শ্রেণী ভেনচিত্র অঙ্কন করো। বহুবার শূন্যগর্ভ শ্রেণীর ভেনচিত্র আমি দেখিয়েছি, তাহলে শূন্যগর্ভ শ্রেণীর সেখান থেকে একটা ভেনচিত্র করে ফেলতে হবে। এবার কি বলেছে দেখ, এবার পরের প্রশ্নটা বলেছে যে 7 নম্বরের যে প্রশ্নটা আছে সেখানে কি বলেছে, 7 নম্বরের প্রশ্নটা বলেছে হচ্ছে সকল অএস হয় পি, এই যে বচনটি আছে এটাকে ভেনচিত্রে প্রকাশ করার কথা বলেছে। সকল অএস হয় পি, তাহলে জানি এটা সকল হয় তার মানে এটা কোন বচনে আছে, এ বচনে। এ বচনের বুলীয় ভাষ্য কি, এ বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এসপি বার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, যখন কোনো বচনের আগে কি বসবে, অ কথাটা অলরেডি থাকবে তখন কি হবে, তখন হচ্ছে সেই বচনটাকে আবার টুকবি, টুকে যার আগে অ আছে তার আগে একটা বার বসাবি, হয়ে হবে। এবার তাহলে অ্যান্সারটা কি পেলাম, অ্যান্সার পেলাম হচ্ছে পি বার এস বার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে পি বার এস বার ইকুয়ালস টু 0, এটাকে যদি ভেনচিত্রে প্রকাশ করি তাহলে কি হবে, পি বার এস বার বলতে কোন অংশটাকে বোঝানো হয়ে থাকে, এই যে বাইরে বাইরে যে বর্গক্ষেত্রটা, তাহলে এই অংশটাকে আমি চিহ্নিত করতে পারি। বোঝা গেল, তাহলে অএস বা অপি এটার হচ্ছে ভেনচিত্রটা কি সেটা জানার জন্য তাহলে আমরা এরম ভাবে করব।
সেম ভাবে যেরকম দেখ একটা দেখিয়ে দিলাম যে সকল অএস হয় অপি, সেটাকে আরেকটা কি বলেছে যে কোনো কোনো অএস হয় অপি, এরকম ভাবে যদি থাকে সেটাকে ভেনচিত্র কিভাবে প্রকাশ করব। তাহলে ভেনচিত্রটা তোরা পারবি নিশ্চয়ই। আমি বুলীয় ভাষ্যটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব না, কোনো কোনো অএস হয় অপি, তাহলে কোনো কোনো অএস হয় অপি, এটাকে করতে গেলে কি হবে, অএস হয় অপি, তাহলে হচ্ছে এস, এটা হচ্ছে কোনো কোনো হয় মানে হচ্ছে এটা কোন বচন, এটা হচ্ছে আই বচন বোঝাচ্ছে। তাহলে আই বচনের বুলীয় ভাষ্য কি, এসপি নট ইকুয়ালস টু 0। তাহলে এটা অ এর ওপরেও বার পড়বে, পি এর ওপরেও বার পড়বে, মানে এস এর ওপরেও বার পড়বে, পি এর ওপরেও বার পড়বে, পড়ে নট ইকুয়ালস টু 0 যেটা আসছে সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে মানে এইটার হচ্ছে টোটালটার, অর্থাৎ যে সুতরাং দিয়ে তাহলে লেখা যেতে পারে যে এস বার পি বার নট ইকুয়ালস টু 0, এই অংশটাকে আমাদের কি করতে হবে, চিহ্নিত করে দেখাতে হবে ভেনচিত্রের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু প্রচুর ভেনচিত্র দেওয়া আছে যে কিভাবে করতে হবে, তোরা জানিস অলরেডি, তোরা করে এসছিস। একটা অকে দিয়ে দেখিয়ে দিলাম। এর পরেরটা কি আছে, 9 নম্বর প্রশ্ন দেখ, 9 নম্বর প্রশ্ন আছে তোদের জন্য যে অ্যারিস্টটল হন যুক্তি বিজ্ঞানের জনক। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো করাচ্ছি এখানে তোদের যদি কোনো জায়গায় মনে হয় যে ম্যাম ডাউট আছে, কোনো প্রশ্নের অ্যান্সার যেগুলো আমি বলে যাচ্ছি আমি জানি, আশা করতে পারছি যে যেগুলো তোরা অলরেডি জানিস, সেই অ্যান্সারগুলো যদি কোথাও মনে হয় যে ম্যাম এই জায়গাগুলোর অ্যান্সারগুলো আরেকবার লাগবে, তাহলে কি করতে হবে, তোদের কমেন্ট সেকশনে তোদের লিখতে হবে যে ম্যাম অত পেজের অত দাগের অ্যান্সারটা আরেকবার আমায় বলুন। ঠিক আছে, তাহলে আমরা সেখানে কমেন্ট করে জানিয়ে দেবো। তাহলে অ্যারিস্টটল হন যুক্তিবিজ্ঞানের জনক, এটা কোন বচনে বোঝাচ্ছে, অ্যারিস্টটল হন যুক্তিবিজ্ঞানের জনক সেটা হচ্ছে এ বচনে বোঝাচ্ছে। তাহলে এই বচনটি ভেনচিত্রে প্রকাশ করতে বলেছে, তাহলে ভেনচিত্রে প্রকাশ করব কি, এসপি বার ইকুয়ালস টু 0। তাহলে এটাকেই যদি আমি ভেনচিত্রে প্রকাশ করি তাহলে কি হবে, এই অংশটা শেডেড হয়ে যাবে, তাই তো, মানে এ এ বচনের হয়ে যাবে। তাহলে এ বচনের যে মানে ভেনচিত্র যেটা, সেটা কি হয়ে যাবে, অ্যারিস্টটল হন যুক্তিবিজ্ঞানের জনক। এই প্রশ্নগুলো দেখ বারে বারে কিন্তু আমি করিয়েছি, মানে এইটা 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 অর্থাৎ 7, 8, 9 এই প্রশ্নগুলো কিন্তু তোদের অলরেডি উইনার সিরিজে করানো হয়েছে, প্র্যাকটিস করানো হয়েছে। আচ্ছা, মনে পড়ছে ভূত নেই, এই প্রশ্নটা কোথায় দিয়েছিলাম, টার্গেট টপ 10 ম্যারাথনে কিন্তু দিয়েছিলাম, বলেছিলাম যে আসবে। ঠিক আছে, তাহলে এটা আর নিশ্চয়ই বলতে হবে না। এবার বলেছে যে একটি, দেখ কিরকম ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা, কিরকম কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তোরা কিন্তু ভয় পাবি না। কিভাবে দিয়েছে, কিভাবে দিয়েছে যে একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনকে ভেনচিত্রে প্রকাশ করো, বিশিষ্ট নিরপেক্ষ বচন। ঠিক আছে, একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনকে ভেনচিত্রে প্রকাশ করো। বিশিষ্ট নিরপেক্ষ বচনটা কি, এই যে বিশিষ্ট বচন পেলাম, তো অ্যারিস্টটল হয় যুক্তিবিজ্ঞানের জনক, পেয়েছি তো, ওখানেই তো পেয়ে গেলাম। বিশিষ্ট নিরপেক্ষ বচন মানে এটা কি, যেটার মাধ্যমে আমরা কোনো একটা ব্যক্তিকে আমরা বিশিষ্ট ভাবে জানতে পারছি। ঠিক আছে, তাহলে বিশিষ্ট নিরপেক্ষ বচন তো তাই, তাহলে সেটাকে জানার জন্য তাহলে আমাদের কি করতে হবে, তাহলে ওই রকম একটা বচন নিয়ে নেব, নিয়ে সেটাকে যে বচনে রূপান্তর করছি সেটাই কি বিশিষ্ট নিরপেক্ষ বচন বা বিশিষ্ট বচন বলা যেতে পারে সেটাকে। যেমন বলতে পারি অ্যারিস্টটল হন একজন দার্শনিকও বলতে পারি, বা অ্যারিস্টটল হন একজন যুক্তিবিজ্ঞানের জনক, এই প্রশ্নটাও নিয়ে নিতে পারি, তাহলে কি সেটা বিশিষ্ট বচন। তার মানে ওইটার যেটা ভেনচিত্র করালাম সেই একই ভেনচিত্র কিন্তু এই 11তেও যাচ্ছে। ঠিক আছে, এর পরেরটা যেটা কি আছে, এর পরেরটা দেখ 12 কি আছে, একটি সামান্য সদর্থক বচনকে বুলীয় ভাষ্যতে রূপান্তর করো। সামান্য সদর্থক বচন কোন বচনকে বলা হয়ে থাকে, সামান্য সদর্থক বচন কোন বচনকে বলা হয়ে থাকে, সামান্য সদর্থক বচন বলা হয়ে থাকে হচ্ছে এ বচনকে। সামান্য সদর্থক বচন কাকে বলা হয়ে থাকে, এ বচনকে বলা হয়ে থাকে হচ্ছে সামান্য সদর্থক বচন। তাহলে এ বচনের যে আর কি বুলীয় ভাষ্যটা হবে সেটাই হয়ে যাবে কি না, সামান্য সদর্থক বচনের বুলীয় ভাষ্য। এর পরে কি আছে, এর পরে আছে হচ্ছে সামান্য নঙর্থক বচনের বুলীয় ভাষ্য। সামান্য নঙর্থক কোনটা, সামান্য নঙর্থক মানে হচ্ছে
সামান্য নঙর্থক, সামান্য নঙর্থক মানে হচ্ছে ই বচন, ঠিক আছে। তাহলে ই বচনের যে বুলিয় ভাষ্য সেটা কি হচ্ছে, সামান্য নঙর্থক বচন। নেক্সট হচ্ছে কি বিশেষ সদর্থক বচন, অর্থাৎ বিশেষ সদর্থকে কি আসছে, বিশেষ সদর্থক, বিশেষ সদর্থকে আসছে হচ্ছে আই বচন, আই বচন হচ্ছে বিশেষ সদর্থক বচন। আর একটা কি বিশেষ নঙর্থক বচন, তাহলে বিশেষ নঙর্থক বচন কি আসছে, বিশেষ নঙর্থক হচ্ছে ও বচন, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে জিনিসগুলোকে ঘুরিয়ে দিয়েছে, তার জন্য দেখ তোদের পাশে আমি লিখে দিলাম সামান্য সদর্থক মানে এ বচন, সামান্য নঙর্থক মানে ই বচন, সামান্য সদর্থক বিশেষ সদর্থক মানে আই বচন, আর বিশেষ নঙর্থক মানে ও বচন। এবার দেখ পরপর সেরকম কোশ্চেনগুলো দিয়েছে, একটি সামান্য সদর্থক বচনে বুলীয় লিপিতে প্রকাশ করো, ভেনচিত্র করো। একটি সামান্য নঙর্থক বচনকে বুলীয় লিপিতে প্রকাশ করো, ভেনচিত্র করো। তারপর এটা কি দিয়েছে, একটি বিশেষ সদর্থক বচনকে বুলীয় লিপিতে প্রকাশ করো, ভেনচিত্র করো। এবং আবার বিশেষ নঙর্থক বচনকে বুলীয় লিপিতে প্রকাশ করো এবং তার ভেনচিত্র করো। তাহলে নিশ্চয়ই অসুবিধা নেই। কিভাবে কিভাবে বললে কিরম কিরম ভাবে আসতে পারে, ডাইরেক্টও বলতে পারে যে এ বচনের থেকে এ বচনের বুলীয় ভাষ্য করো এবং তার ভেনচিত্র করো। এবার তার সঙ্গে আবার ঘুরিয়েও বলতে পারে যে এ বচনটা কি বচন সেটা বলে দিতে পারে এবং তার পাশাপাশি সেটাকে সলভ করার কথা বলতে পারে। নেক্সট হচ্ছে একটি সামান্য নিরপেক্ষ বচন এবং একটি বিশেষ নিরপেক্ষ বচনে ভেনচিত্র করতে কি ধরনের চিহ্ন ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তাহলে একটি সামান্য নিরপেক্ষ বচনের জন্য কি চিহ্ন ব্যবহার করা হবে, একটা বিশেষের জন্য কি ব্যবহার করা হবে। তাহলে সামান্য সামান্য নিরপেক্ষ বচন, সামান্য নিরপেক্ষ বচন মানে আমি ধরে নিই সামান্য সদর্থক বা নিরপেক্ষ বচন বা সামান্য নঙর্থক, সেগুলোকে বলা হয়। আরেকটা হচ্ছে বিশেষ, তার মানে সামান্যর জন্য আমরা কি করতে পারি, সামান্যর জন্য আমরা কোনো একটা অংশকে আমরা কি করতে পারি, এই যে শেডেড করে দিতে পারি, তাই তো। বা যেটাকে আমরা বলি যে ইকুয়ালস টু সাইনটাকে আমরা কি করতে পারি, সামান্যর জন্য ব্যবহার করতে পারি, ঠিক আছে। চিহ্ন বলতে সামান্যর জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে থাকে, এই শেডেড অংশটাকে চিহ্নিত করে থাকি। আর যখন কি হয়ে যায়, যখন হচ্ছে আমাকে কি বলে না বিশেষ বলে, বিশেষ মানে কি যে কোনো একটারও অস্তিত্ব সেখানে বর্তমান, ঠিক আছে। বিশেষ বোঝাতে গেলে কি হবে, যে কোনো একটি অস্তিত্ব সেখানে বর্তমান, সেখানে একটি ক্রস সাইনের দ্বারা সেটাকে বোঝানো হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই পেজটা কোন পেজটা থেকে শুরু হচ্ছে, এই পেজটা দেখ, এই পেজটা শুরু হচ্ছে পেজ নাম্বার 27, ঠিক 26 এর পরের পেজ, মানে ওইটার সঙ্গে কন্টিনিউ হচ্ছে যে ভেনচিত্রতে রূপান্তর যেটা আছে, ঠিক আছে। সেখানে কি হবে যে প্রথম প্রশ্ন দেখ, এটা আমি বহুবার করিয়েছি যে বর্গকার বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, ঠিক আছে। এখানে কিভাবে হবে জিনিসটা, জিনিসটা হবে এইভাবে যে বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, যখনই বলে দিয়েছে নেই তাহলে কিসে যাবে, এটা কোন বচনে যাবে, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। তোরা বল দেখি কোন বচনের মধ্যে যাবে, এটা তোরা বহুবার করেছিস, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, বল। ঠিক বলেছিস, কোন বচনের মধ্যে যাবে, এটা ই বচনে। এবার দেখ এটার মধ্যে কি কোনো মানে বর্গকারের আগে বা বৃত্তাকারের আগে কি কোনো অ কথাটা যুক্ত আছে, কোনো তো অ কথা যুক্ত নেই। তাহলে কি এটা কি এর আগে কি কোনো মানে ওই যে ই বচনের যেটা বুলীয় ভাষ্য লিখি সেটার উপরে কি কোনো আর এক্সট্রা বার পড়বে, কোনো এক্সট্রা বার পড়বে না। যেরকম ই বচনের যেরকম কি হচ্ছে যে এসপি বা এসপি ইকুয়ালস টু 0 যেরকম হচ্ছে সেই রকমই যাবে, ঠিক আছে। কারণ কি এর আগে কোনো অ নেই। এর পরেরটা দেখ সাদা কাক আছে, এটাও করিয়েছি বহুবার, কি না সাদা হাতি আছে, এরকম ভাবে করিয়েছি, ঠিক আছে। তাহলে এটা কোন বচন যাবে, এটা তোরা কিন্তু নিজেরা জানাবি, এটা আমি বলছি না। পরেরটা দেখ চকচক করলে সোনা হয় না, তাহলে এটা কি, এটা কোন বচনে যাবে, চকচক করলে সোনা হয় না, তাহলে কি কোনো চকচকে বস্তু নয় সোনা, তাই তো। তাহলে চকচক করলেই সোনা হয় না, তাহলে কি হবে, কোনো চকচকে বস্তু নয় সোনা। তাহলে কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা কিসে যাবে, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, অর্থাৎ এটা ও বচনে যাবে। আচ্ছা, অসৎ লোক শান্তি পায় না, তাহলে কোনো অসৎ লোক নয় এমন যারা শান্তি পায়,
তাহলে বা কোনো অসৎ লোক নয় এমন যারা শান্তি পায়, অর্থাৎ সেটা হচ্ছে কি বচন, ই বচনে যাবে। এবার মানুষ কদাচিৎ স্বার্থপর, তাহলে মানুষ কচ্ছিৎ কদাচিৎ থাকলে কি হয় আমরা জানি, হয় থাকলে নয় হয়ে যায়, নয় থাকলে হয় হয়ে যায়, তাহলে কি হবে এটা, মানুষ কদাচিৎ স্বার্থপর, তাহলে কোনো মানুষ নয় স্বার্থপর, কোনো মানুষ নয় স্বার্থপর, তাহলে এটা কোন বচন, ও বচন, ঠিক আছে। এবার আসছে কি চার্বাকরা জড়বাদী, তাহলে চার্বাকরা জড়বাদী তার মানে সকল চার্বাক হয় জড়বাদী, চার্বাকরা জড়বাদী তার মানে কি সকল চার্বাক হয় জড়বাদী, তাহলে এটা কোন বচনে যাবে, এ বচনে যাবে, সকল চার্বাক হয় জড়বাদী। আচ্ছা তোদের কি সাদার উপরে দেখতে অসুবিধা হচ্ছে কিনা বুঝতে পারছি না, আমি তবুও এই জায়গাটা আরেকবার লিখে দিচ্ছি, এটা ই বচন, এটা ও বচন, এটা ই বচন, এটা তোদের জন্য দেওয়া রইলো, আর এটা হচ্ছে ও বচন, আর এটা হচ্ছে এ বচন, তোরা কিন্তু এইটার অ্যান্সারটা আমায় জানাবি কমেন্ট সেকশনে গিয়ে। আচ্ছা শিশুরা সরল, তাহলে শিশুরা সরল তার মানে কি সকল শিশু হয় সরল, এটা তাহলে কিসে যাবে, এটা হচ্ছে এ বচনে যাবে, সকল শিশু হয় সরল। এবার দেখ কি আছে, এস বার ইকুয়ালস টু জিরো দিয়ে দিয়েছে তোকে এখানে, এস বার ইকুয়ালস টু জিরো, এই বচনটায় তোকে কি বলতে বলেছে, আচ্ছা এস বার ইকুয়ালস টু জিরো, এই বচনটাই কি করতে বলেছে, এই বচনটাকে বলেছে হচ্ছে তোকে ভেন চিত্রের মধ্যে প্রকাশ করতে, তাহলে এস বার ইকুয়ালস টু জিরো মানে কটা বৃত্ত হবে, একটাই বৃত্ত হবে, আর বার বলে দিয়েছে মানে কি হবে, ওটা কি হয়ে যাবে, শেডেড হয়ে যাবে, এবং এটাকে টোটাল একটা বক্সের মধ্যে রাখবো, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এই যে আই এর আইটার হচ্ছে এটা হচ্ছে তোর অ্যান্সার, ঠিক আছে। এরপরে কি আসছে, এস বার পি বার ইকুয়ালস টু জিরো, অর্থাৎ যে এটা দেখ, যে এটা কি দিয়েছে, এস বার পি বার ইকুয়ালস টু জিরো, এটা কিভাবে করব, এস বার পি বার ইকুয়ালস টু জিরো, এস বার পি বার ইকুয়ালস টু জিরো, এটা কিভাবে করব, এস পি, বাইরের অংশটাকে, বাইরের যে বর্গক্ষেত্রটা সেটাতে জানি কি এসও নেই পিও নেই, তার মানে কি বাইরের অংশটা শেডেড হবে, বাইরের অংশটা শেডেড হবে, তাহলে তাহলে কেন কি হবে, বাইরের অংশটা কেন শেডেড হচ্ছে, কারণ হচ্ছে আমাকে কি বলেছে, এস বার পি বার ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আচ্ছা আচ্ছা এখানে আমি একটা ভুল করেছি, এখানে নট ইকুয়ালস টু জিরো আছে একটা, হ্যাঁ তাহলে কি হয়ে যাবে এখানে, কিন্তু যদি বার থাকতো তাহলে কিন্তু এটাই হতো, ঠিক আছে। আর যেহেতু এখানে প্রশ্নটা কি দিয়েছে যে এস বার পি বার নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, তাহলে নট ইকুয়ালস টু জিরো মানে এটা কি হবে, নট ইকুয়ালস টু জিরো মানে পুরো জিনিসটা একই হবে, শুধু আমরা জানি যে এস বার পি বার মানে বাইরের অংশটা, তাহলে বাইরের অংশটা একটা ক্রস হবে, কারণ এই যে এই অংশটা এটা কিন্তু এই শ্রেণীগুলোর জন্য, ঠিক আছে। তাহলে এস বার পি বার ইকুয়ালস টু জিরো মানে কোন অংশটা, এই বাইরের অংশটা, তাহলে বাইরের অংশটাই শেডেড হবে, ঠিক আছে। এখানে তোরা বুঝতে পারছিস কিনা দেখে নে, এখানে কোশ্চেনটা আছে হচ্ছে এস বার পি বার নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, সেটাকে চেঞ্জ করার কথা বলা হয়েছে, ঠিক আছে। পরের পরের পেজটায় চলে যাই, পরের পেজটায় দেখ কি আছে, পরের পেজটা কত নম্বর পেজ, পরের পেজটা হচ্ছে পেজ নাম্বার 28, কত, পেজ নাম্বার 28, পেজ নাম্বার 28, ঠিক আছে, পেজ নাম্বার 28, পেজ নাম্বার 28-এ কি দিয়েছে, ওয়েস্টার্ন লজিক দিয়েছে, এবং কি দিয়েছে দেখ, সত্য সারণীর সাহায্যে বাক্যাকারের সত্য মূল্য নির্ণয় করো, শত সত্য শত মিথ্যা এবং নিয়ত বচনাকার, এই যে নিয়ত কথাটা, এই নিয়ত কথাটার সঙ্গে আমরা পরিচিত নয় অনেকে, সেইটাকে আমরা কি হিসাবে জানি, সেটাকে আমরা নিয়ত না জেনে জানি হচ্ছে সেটাকে আমরা আপত্তিক বলে জানি, কি বলে জানি, সেটাকে আমরা আপত্তিক বলে জানি, তাই তো। তাহলে নিয়ত বলে আমরা এটাকে জানি না, আমরা এটাকে কি কি হিসাবে জানি, আপত্তিক বলে জানি। তাহলে সেখান থেকে আমাদের কি করতে বলেছে, এবার দেখ প্রশ্নগুলো তোদের কমন পড়ে কিনা, কি বলেছে দেখ, শত সত্য বচন কাকে বলে জানিস, এটা বহুবার করিয়েছি উইনার সিরিজে, শত সত্য বচন কাকে বলে এবং শত সত্য বচনের সত্য সারণীর সাহায্যে একটা শত সত্য বচন দেখাতে হবে। শত সত্য বচন মানে কি, যেটা একদম লাস্টে আলটিমেট যেটা কি আসবে, প্রত্যেক কটা প্রতিস্থাপন দৃষ্টান্ত আমার টি 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 আসবে, ঠিক আছে, সেটা কি শত সত্য বচন। এরপরে যেটা আসছে সেটা কি, এরপরে যেটা আসছে হচ্ছে শত মিথ্যা বচনাকার, অর্থাৎ প্রত্যেক কটা বচন কি হবে, প্রত্যেক কটা বচন হচ্ছে
এফ 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 অর্থাৎ প্রত্যেকটা বচনে কি আসবে এফ 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 অর্থাৎ ক্যাপিটাল এফ দিয়ে প্রত্যেকটা বচনাকার হবে। সেটা কি শত মিথ্যা বচনাকার, যেটা লাস্টের প্রতিস্থাপন দৃষ্টান্ত কি সবকটা কি মিথ্যা। এরপরে যেটা আসছে সেটা কি, সেটা হচ্ছে আপতিক। আপতিকটা কি, আপতিক মানে কি টি আর এফ মানে হচ্ছে সত্য আর মিথ্যা, সত্য আর মিথ্যা কি হবে মিলিয়ে মিশিয়ে থাকবে, সত্য আর মিথ্যা। ঠিক আছে, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে আমরা আপতিক বচনাকার। ঠিক আছে, এর পরে কোনটা আসছে, এর পরে আসছে হচ্ছে নির্দেশক স্তম্ভ বা ফলস্তম্ভ বলতে আমরা কি বুঝি। নির্দেশক স্তম্ভ আর ফলস্তম্ভ, এই প্রশ্নটাও কিন্তু আমি উইনার সিরিজে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে দিয়েছিলাম, মনে কর একদম পুরো ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম সেখানে নির্দেশক স্তম্ভ কোনটা আর ফলস্তম্ভ কোনটা। নির্দেশক স্তম্ভ মানে কি, যেটা আমাকে নির্দেশ করছে, যদি আমায় বলে পি ইমপ্লাইজ কিউ, ঠিক আছে, এটাকে যখন ভেঙে আমি লাস্টে যখন একটা সিদ্ধান্তে আসছি, ঠিক আছে, লাস্টে আমি একটা কোনো একটা সিদ্ধান্তে এলাম, ঠিক আছে, এই যে সিদ্ধান্তটা এলাম, ঠিক আছে, কিন্তু যেটা আমি প্রথম দিয়ে স্টার্ট করছি অর্থাৎ যেটা আমাকে নির্দেশ করছে যে আমায় কি করতে হবে, সেটাকে আমরা কি বলে থাকি নির্দেশক স্তম্ভ। আর ফলস্তম্ভ কি, যেটা আমি সিদ্ধান্তটায় আসছি যে সেটা কি বচন আসছে, শত সত্য শত মিথ্যা না আপত্তি, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফলস্তম্ভ। আচ্ছা, এবার কি বলেছে দেখ, এবার বলেছে যে সত্য সারণীর সাহায্যে দুটো পরপর দিয়ে দিয়েছে, এটা সত্য মূল্য বিচার করতে বলেছে। জানিস সত্য সারণীর সাহায্যে কিভাবে করতে হবে, একটা দেখিয়ে দিই তোদের জন্য। কি বলেছি, একটা হচ্ছে পি ভেল নেগেশন পি, ঠিক আছে, এটাকে সত্য সারণীর সাহায্যে যদি বোঝাতে হয় তাহলে কিভাবে বোঝাবো, শুধু শুধু এখানে কি আছে, শুধু এখানে পি আছে, ঠিক আছে, তাহলে পিটা শুধুমাত্র বোঝাতে গেলে কিভাবে করব, দুটো শুধু শুধু খোপ লাগবে, তাহলে কি লাগবে, পি মানে হচ্ছে টি আর এফ, ঠিক আছে। এবার নেগেশন পি এর জন্য কি হবে, নেগেশন পি মানে কি হয়ে যাবে, উল্টে যাবে, মানে হচ্ছে এফ আর টি, ঠিক আছে। এবার ভেলের দিকে যাবে, ভেল মানে হচ্ছে ভেল দিয়ে কাজ হবে, তার মানে হচ্ছে এই যে এইটা দিয়ে ভেল দিয়ে কাজ হবে। এবার ভেল দিয়ে কাজ হওয়া মানে কি, ভেল কোন সূত্রে হয়, তাহলে বল টি আর এফ, তাহলে টি আর এফ ভেল দিয়ে কাজ করলে কি হবে, টি আর এফ, টি আর এফ এ কি হয়ে যাবে, টি হবে। আর এফ আর টি, এফ আর টি তে কি হবে, এফ আর টি, এফ আর টি তেও কি হবে, টি হবে। তাহলে বচনাকারটা কি পেলাম, শত সত্য। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা কি করব, সত্য মূল্যটাকেও বিচার করব পরেরটা। ঠিক আছে, এরপরে কি আছে দেখ, একটি বচনাকারকে কিভাবে আমরা শত সত্য বা শত মিথ্যা বলতে পারি, সেটা একটা আমাকে বলেছে যে একটা উদাহরণের সাহায্যে বা একটা স্তম্ভের সাহায্যে আমাকে দেখাতে হবে। তাহলে এমন একটা স্তম্ভ আমাকে বলতে হবে যেখানে প্রত্যেকটা স্তম্ভ মানে লাস্টে কি হবে, যেটা শত সত্য হবে এবং কোনোটার হচ্ছে লাস্টে যেটা হবে সেটা হচ্ছে শত মিথ্যা হবে, এমন একটা স্তম্ভ আমাকে দেখাতে হবে যেটা প্রত্যেকটা দৃষ্টান্ত কি হবে শত সত্য এবং লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে শত মিথ্যা। তাহলে তোদের জন্য, তোরা এটা নিজেরা করবি, কিন্তু আমি জাস্ট দিয়ে দিলাম যে কোনটা শত সত্য বচনাকার হবে আর একটা কোনটা শত মিথ্যা বচনাকার হবে, এরকম একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। সেটাকে শুধু লিখে দিলে চলবে না, সেটাকে সত্য সারণীর মাধ্যমে করে দিতে হবে যে সেটা কিভাবে যাবে। শত সত্য শত মিথ্যা বচনাকার, শত মিথ্যাটা আগে দিই, শত মিথ্যা বচনাকার যাবে হচ্ছে তোদের পি ইমপ্লাইজ নেগেশন পি ডট নেগেশন পি ইমপ্লাইজ পি। এটাকে করে দেখবি কি আসবে, এটাকে করেই দেখবি যে আসছে যেটা সেটা হচ্ছে শত মিথ্যা বচনাকার। ঠিক আছে, আর শত সত্য একটা বচনাকারের উদাহরণ নি, শত সত্য একটা বচনাকারের উদাহরণ হচ্ছে পি ইমপ্লাইজ পি ডট পি। ঠিক আছে, এটাই দেখবি হচ্ছে যখন করবি তখন সেটা শত সত্যতে আসবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে একটা বচনাকারের সাহায্যে তোকে দেখাতে হবে সেখানে। এরপরে আমরা কোনটা করব, পরে বলছে প্রমাণ করতে হবে যে পি ভেল নেগেশন পি এটা একটা শত সত্য বচনাকার এবং এর যৌক্তিক গুরুত্বটা দেখাতে হবে। অর্থাৎ যৌক্তিক গুরুত্ব মানে কি, এটাকে করে আমাকে নিচে একটু প্রমাণ করে লিখতে হবে যে এটা আদৌ শত সত্য আসছে কিনা। তার মানে পি নেগেশন পি,
এটাকে যদি আমি করি তাহলে কি আসবে, পি ভেল নেগেশন পি, এক্ষুনি যেটা করে দেখালাম, অর্থাৎ টি এফ আর একটা হচ্ছে এফ টি। এবার টি ভেল এফ মানে হচ্ছে টি, এফ ভেল টি মানে হচ্ছে টি। তাহলে দুটোকেই দেখছে কি শত শত বচনাকার, কারণ কি একটাতে যখন আমি পজিটিভ ধরছি অর্থাৎ টি আর এফ ধরছি, তারপরে সেটা উল্টে যাচ্ছে নেগেশনের ক্ষেত্রে, সেটাতে গিয়ে আসছে এফ আর টি, এবং তারপরে যখন সেটাকে ভেলের আকারে ফেলছে তখন সেটা কি হচ্ছে টি টিতে আসছে। ঠিক আছে, তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে একটা বলেছে যে শত শত বচনাকার, এটাকে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে হলো সাতেরটা। এর পরেরটা বলেছে আচ্ছা, পরেরটাকে বলেছে যে সত্য সারণীর সাহায্যে প্রমাণ করো যে পি ভেল নেগেশন পি এবং আবার একটা দিয়েছে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, এই বচনাকারটি দুটো সমমান। সমমান মানে কি জানি, ট্রিপল বার। ঠিক আছে, তাহলে দুটো সমমান সেটাকে বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, ট্রিপল বার দিয়ে এটাকে সত্য সারণী করলেই বেরিয়ে যাবে। এরপরে কি হবে, এরপরেরটা দেখ, একটা কি আছে, একটা বচনাকার দিয়েছে, সেটা সত্য সারণী গঠন করতে বলেছে এটি, এবং এটি কোন ধরনের বচনাকার সেটা জানতে চেয়েছে। কোন ধরনের বচনাকার মানে শত সত্য না শত মিথ্যা না প্রতীক, মানে জিনিসটাকে একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করেছে এটি কোন ধরনের বচনাকার। তাহলে কি করবি, আগে এইটাকে কি করবি, সত্য সত্য সারণীর সাহায্যে করবি, এতক্ষণ যেভাবে দেখাচ্ছে যে সত্য সারণী যেভাবে করতে হয় সেভাবে করবি। করার পরে কি করতে হবে, করার পরে সেটাকে নিচে লিখতে হবে যে উপযুক্ত যেটা যেটা বেরোবে, সেটা যদি শত সত্য বেরোয় শত সত্য, শত মিথ্যা বেরোলে শত মিথ্যা, বা আপতিক বেরোলে আপতিক, তাহলে যেরকম বেরোবে সেরকম লিখবি। উপযুক্ত বচনাকারটি হচ্ছে, আমি সাপোজ ধরে নিচ্ছি এটা শত মিথ্যা বেরোবে, সাপোজ ধরছি, কিন্তু জানি না, আমি করে দেখিনি এখনো, করে দেখলে বুঝতে পারবো। তাহলে যদি ধরে নি শত মিথ্যা, তাহলে কিভাবে লিখবো, যে উপযুক্ত বচনাকারটি শত মিথ্যা, কারণ এখানে প্রতিস্থাপন দৃষ্টান্ত যা পেয়েছি সেটার মধ্যে প্রত্যেকটি দৃষ্টান্ত কি এসছে, মিথ্যা এসছে, তাই এটা শত মিথ্যা। ঠিক আছে, এবার যদি শত সত্য বেরোয় তাহলে কি লিখবো, উপযুক্ত বচনাকারটি হচ্ছে শত সত্য, কারণ এটা প্রতিস্থাপন দৃষ্টান্ত কি এসছে, প্রত্যেকটি প্রতিস্থাপন দৃষ্টান্ত সত্য এসছে, তাই এটি কি শত সত্য। আর যদি আপতিক বেরোয় তাহলে কি লিখবো, আপতিক বেরোলে লিখবো হচ্ছে উপযুক্ত বচনাকারটি হচ্ছে আপতিক, কারণ এখানে প্রত্যেকটা দৃষ্টান্তই কি এসছে হচ্ছে টি আর এফ মিলিয়ে মিশিয়ে, অর্থাৎ সত্য এবং মিথ্যা দুটো উভয়ই আছে, দুটোই আছে বা উভয়ই আছে, দুটো উভয় দুটো কথা একসাথে লিখবি না, লিখবি উভয়ই আছে, তাই এটাকে বলা হয়ে থাকে হচ্ছে আপতিক বচনাকার। নেক্সট চলে আসছি হচ্ছে দ্বি প্রাকল্পিক বচন বিশ্লেষণ করে দেখাও। দ্বি প্রাকল্পিক বচন বিশ্লেষণ করে দেখানো মানে কি, মানে হচ্ছে এই ট্রিপল বারের এই যে ছকটা সেটা জানতে চেয়েছে। মাঝখানে দুটোই কি হয়, এফ হয়, বাকি ওপরে দুটোই কি হয়, টি হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে মেটেরিয়ালিয়াম ইমপ্লিকেশন বা মেটেরিয়াল ইমপ্লিকেশন, যেটা দ্বিপ্রাকল্পিক বচন বলা হয়ে থাকে, সেইটার হচ্ছে কি বলছে না, এটা একটা সত্য সারণী। এবার পরের গুলোর মধ্যে কিভাবে করব, পরের গুলোর মধ্যে তোরা জানিস এই যে এতক্ষণ ধরে দেখাচ্ছি শত সত্য শত মিথ্যা আপতিক, যে কিভাবে আসবে, তখন কিভাবে আসবে না, দেখ কি বলেছে, 11 থেকে শুরু হচ্ছে, যে নিচের বাঁকাকার গুলিকে, নিচের বাঁকাকার গুলি দেখাও যে শত সত্য শত মিথ্যা না আপতিক, কোনটা শত সত্যই যাচ্ছে, শত মিথ্যায় যাচ্ছে, না আপতিকে যাচ্ছে, কোনটাতে যাচ্ছে, সেটা কি করে বুঝবি, সেটা কি কি করে যাবে না, প্রত্যেকটাকে একটা একটা করে ভেঙে ভেঙে দেখাতে হবে। আমি এখানে দুটো তোদেরকে দেখাচ্ছি। প্রথমে এটা দেখাচ্ছি, এটা কি বলেছে, এ বলেছে হচ্ছে পি ডট নেগেশন পি ভেল কিউ। ঠিক আছে, পি ডট নেগেশন পি ভেল কিউ, এটাকে যদি ভাঙি তাহলে কিভাবে দেখাবো, পি আর কিউ আছে মানে চারটে রো হবে, পি কিউ, একটা ভেতরেরটা একটা আলাদা করে নিই, আবার এটাকে নেগেট করে দেখাতে হবে, এবার টোটালটা যাবে পি ডট নেগেশন পি ভেল কিউ। তাহলে কিভাবে যাবে, টি টি
এফ এফ টি এফ টি এফ। এবার ভেলের ফর্মুলায় কি যায়, ভেলের ফর্মুলায় কি যায়, ভেলের ফর্মুলায় হচ্ছে প্রথমে টি তে কি হয়, টি হয়, টি এফ এ কি হয়, টি হয়, এফ তে কি হয়, টি হয়, আর এফ এ কি হয়, এফ হয়। এবার এটা ঠিক অপোজিট হয়ে যাবে, কারণ এখানে কি আছে, নেগেশন সাইন আছে, তাহলে কি হবে, এফ 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 টি। এবার কি হবে, এবার হচ্ছে এই রোটা আর এই রোটা, এই দুটো রো কাজ করবে কিসের মাধ্যমে কাজ করবে, ডট, ডটকে নিয়ে কাজ করবে এখানে, ঠিক আছে, ডটের মাধ্যমে কাজ করবে। তাহলে ডটের মাধ্যমে কাজ করতে গেলে কিভাবে যাবে, তাহলে ডটের মাধ্যমে কাজ করতে গেলে যাবে হচ্ছে টি ডট এফ, টি ডট এফ মানে হচ্ছে এফ, টি ডট এফ মানে হচ্ছে এফ, এফ ডট এফ, এফ ডট এফ মানে হচ্ছে এফ, আর একটা এফ ডট টি মানে হচ্ছে, এফ ডট টি মানে হচ্ছে এফ। তাহলে কি এলো, প্রত্যেকটায় এফ এসছে, প্রত্যেকটায় কি এসছে, এফ এসছে, তার মানে এটা কি, এটা হচ্ছে শত মিথ্যা বচনাকার, শত মিথ্যা বচনাকার। বুঝতে পেরেছিস এবার কিভাবে যাবে, এবার প্রত্যেকটা যেগুলো আছে সেগুলো তোদেরকে করতে হবে। এখানে আরেকটা লাস্ট আমি এই ডি এর দাগের যেটা আছে একদম লাস্টেরটা সেটা আমি করে দিচ্ছি। পি ডট negation p dot q dot negation q, p dot negation p dot q dot negation q, এরকম হলে কিভাবে যাবে, দেখ একটা রো ধরবি p, একটা রো ধরবি q, একটা হচ্ছে নেগেশন p, একটা হচ্ছে নেগেশন q, এবার হচ্ছে পুরোটা যাবে, তার মানে p ডট নেগেশন p, আবার যাবে হচ্ছে, সেখানে তো করার জায়গা থাকছে না, আচ্ছা নিচের রোটা মানে আরেকটা রো যেটা হবে সেটা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে, আচ্ছা আর একটা রো কি হবে, আর একটা রো হবে হচ্ছে পি ডট নেগেশন কিউ, ঠিক আছে, এবার যে টোটাল রোটা হবে সেটা এখানে করে দিচ্ছি, কি হবে পি ডট নেগেশন পি, আর একটা হচ্ছে ডট কিউ ডট নেগেশন কিউ, ঠিক আছে, তাহলে এটা কিভাবে যাবে, টি টি এফ এফ টি এফ টি এফ, এবার অপোজিট কর, তাহলে কি হবে এফ এফ টি টি, এটা কি হবে এফ টি এফ টি, হয়ে গেল। এবার এমনি এই সূত্রগুলো কি করলি, এমনি এই সূত্রগুলোকে এখানে লিখলি, এবার কি হবে, এবার হচ্ছে ডটের ফর্মুলা কাজ করবে কার মধ্যে, এইটা আর এইটার মধ্যে, ঠিক আছে, তাহলে ডটের ফর্মুলা কি হবে, ডটের ফর্মুলায় হচ্ছে একমাত্র টি টিতেই টি হয় ডটে, তাহলে কি হবে টি এফ এ এফ, টি এফ এ এফ, এফ টিতে এফ, এফ টিতে এফ, ঠিক আছে, এবার পরের রোটায় চলে যাই, পরের রোটা কিউ এর ফর্মুলা মানে কিউ এর এতে কাজ করবে আর ডটে কাজ করবে, তার মানে কি টি এফ এ এফ, এফ টিতে এফ, টি এফ এ এফ, টি এফ এ এফ, এফ এফ টিতে এফ, তাহলে এলো আপাতত। এবার কি করব, এবার হচ্ছে এই দুটোর মধ্যে কাজ করবে ডটের ফর্মুলা, তার মানে কি এফ এফ এ কি, এফ এফ এফ, আবার কি এফ এফ এ কি এফ, এফ এফ এফ, আবার এফ এফ এফ, তাহলে কি হলো প্রত্যেকটাই ফলস এসছে, তার মানে কি এটা, এটা হচ্ছে শত মিথ্যা, তার মানে যেটা এলো সেটা কি, সেটা হলো শত মিথ্যা। আচ্ছা
এবার চলে আয় পরের পেজটা হচ্ছে তোদের জন্য পরের পেজটা যেটা আরোহমূলক অনুমান, সেখান থেকে আরোহমূলক আর কার্যকরণ, সেটা হচ্ছে পেজ নাম্বার 31। পেজ নাম্বার 31 দেখ, পেজ নাম্বার 31-এ কি আছে? পেজ নাম্বার 31-এ দেখ, আরোহমূলক অনুমান কাকে বলে, আরোহমূলক অনুমানের বৈশিষ্ট্য। এটা কোথায় পেয়েছিস? টপ 10 ম্যারাথনেও পেয়েছিস, উইনার সিরিজেও পেয়েছিস। তো সুতরাং জানিস আরোহ অনুমান কাকে বলে। যেখানে কি করা হয়, আরোহ অনুমানে কি করা হয়, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সহজেই নিঃসরণ করা হয়, না একাধিক আশ্রয় বাক্য ইউজ করা হয়? কি করা হয়? একাধিক আশ্রয় বাক্য ইউজ করা হয়। কি হয়, অনেকগুলি দৃষ্টান্ত দেখে আমরা একটা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাকে আমরা কি বলে থাকি, আরোহ অনুমান। এবং তার বৈশিষ্ট্য তোরা জানিস। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম যে অবরোহ আর আরোহ দুটোর মধ্যে কি পার্থক্যটা কি, অবরোহ যুক্তি কাকে বলে, আরোহ যুক্তি কাকে বলে, সেটার মধ্যে আর সেটার বৈশিষ্ট্যগুলো লিখলেই অবরোহ আরোহর পার্থক্য হয়ে যাবে। 6 নম্বরের প্রশ্নের মান 6। ঠিক আছে, সেটা বুঝতেই পারছিস, প্রত্যেকটা ব্রড প্রশ্ন এখানে। নেক্সট হচ্ছে আরোহ অনুমানের আকারগত ও বস্তুগত বৈশিষ্ট্য কি। আরোহ অনুমানের আকারগত বৈশিষ্ট্য কি, প্রকৃতির একরূপতা নীতি, এবং কি প্রকৃতির একরূপতা নীতি, আর একটা হচ্ছে কার্যকারণ নিয়ম। প্রকৃতির একরূপতা নীতি আর একটা হচ্ছে কার্যকারণ নিয়ম। তাহলে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নিয়ম। আর বস্তুগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি হচ্ছে, বস্তুগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে পর্যবেক্ষণ এবং তার পরীক্ষণ। ঠিক আছে, তাহলে এগুলো কি আরোহ অনুমানের, একটা হচ্ছে আকারগত, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। এবার চলে আয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে। তাহলে এইটা হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 3 নম্বরের প্রশ্নটা কি, 3 নম্বরের প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আছে সাদৃশ্যমূলক আরোহ অনুমান। সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলতে জানিস কোনটাকে বলা হয়ে থাকে, বৈজ্ঞানিক আরোহ অনুমানকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলা হয়ে থাকে। বৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি বলা হয়ে থাকে, সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলা হয়ে থাকে। তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমান এবং তার বৈশিষ্ট্যকে কি বলা হয়ে থাকবে, তাহলে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলা হয়ে থাকে। এরপরে যেটা আছে, ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য। ভালো আর মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য বহুবার করিয়েছি, তো সুতরাং সেটাকে ভালো করে বুঝতেই পারছিস যে দেখ, সেটাও কিন্তু মডিউল কোশ্চেন পেপারের মধ্যে চলে এসছে। ঠিক আছে, তাহলে একদম কমন কোশ্চেন এগুলো তোদের জন্য। নেক্সট হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের 3টি বৈশিষ্ট্য বলেছি, আর বৈজ্ঞানিক আরোহ অনুমান এবং অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য বলেছি, তাহলে সেটাও দেখ এখানেও চলে এসছে। তাহলে বুঝতে পারছিস কত কোশ্চেন তোরা কমন পাচ্ছিস একদম। আমাকে কিন্তু জানাবি তোরা কমন পাচ্ছিস কিনা। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে। বৈজ্ঞানিক আরোহ অনুমানের 3টে স্তরের কথা এখানে আলোচনা করতে বলেছে। বৈজ্ঞানিক আরোহ অনুমানে যে বিভিন্ন স্তরগুলো আছে, সেই স্তরগুলো কি কি, সেগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা করার কথা বলেছে। কি না, 6 নম্বর পেজ অফ মার্কে। ঠিক আছে, এই যে 1 থেকে 6 এই 7-এর মধ্যে কোনো প্রশ্ন তোদের অ্যান্সার জানার আর কিছু দরকার আছে কিনা, সেটা কি করবি, কমেন্ট সেকশনে জানিয়ে দিবি। এরপরে যেটা আছে তোরা জানিস, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে হচ্ছে টিকা হিসাবে আরোহমূলক লাফ। ঠিক আছে, কি না, বৈজ্ঞানিক আরোহ অনুমানের অন্যতম একটি বৈশিষ্ট্য কি না, আরোহমূলক লাফ। ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আরোহমূলক সমস্যাও তোরা পেয়েছিস। আরোহমূলক সমস্যাটা কি, যে আমরা কিছু দৃষ্টান্তটাতে দেখছি, দেখে আমরা কি করছি, লাফ কাটছি, একটু সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করছি। সামান্যীকরণ মানে তোরা জানিস কি, যে কিছু দৃষ্টান্ত এক বা একাধিক বচন দেখে আমরা সামান্যীকরণ পদ্ধতির মাধ্যমে কি করছি, প্রতিষ্ঠা করার সেটাকে চেষ্টা করছি। নেক্সট হচ্ছে এই যে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি, এটাও বহুবার করিয়েছি। প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি, তার মধ্যে কি ছিল, প্রকৃতি সম অবস্থায় সমরূপ আচরণ করে, এইরকম একটা ছিল। আর একটা ছিল কি, কার্যকারণ নীতি, কার্যর পরেই কারণ আসে। ঠিক আছে, তাই কি না, কারণের পরে কার্য আসে, তাই তো। তাহলে এটা কিন্তু খুব খুব খেয়াল করবি। কেন বললাম জিনিসটা, প্রথমে হচ্ছে কারণ আসবে, তারপরে কিন্তু কার্য আসবে। এইটা যদি ঘুরিয়ে যদি বলিস কার্য আগে তারপরে তার কারণ, ঠিক আছে, সেটা কিন্তু রং, ভুল। ঠিক আছে, নেক্সট চলে আসি পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। পর্যবেক্ষণ এবং পরীক্ষণ কি, পর্যবেক্ষণ এবং পরীক্ষণ হলো আরোহ অনুমানে কি না বস্তুগত একটা ভিত্তি, সেটা হচ্ছে পর্যবেক্ষণ পরীক্ষণ, সেটাকেও টিকা হিসেবে করে রাখতে হবে। এর মধ্যে তাহলে কোন কোন কোশ্চেন গুলো কমন পেলাম, আরোহণমূলক লাভ কমন পেয়েছি, সামান্যীকরণ কমন পেয়েছি,
ঠিক আছে, আরেকটা হচ্ছে পর্যবেক্ষণ পরীক্ষণ কমন পেয়েছি। আরোহমূলক সমস্যাটা কিন্তু এই সামান্যীকরণের মধ্যেই, আরোহণ ও লাফের মধ্যেই পড়ছে, একই প্রায় কাছাকাছি। এবার চলে আসছি একদম কারণের যে কোশ্চেন গুলো দিয়েছে তার মধ্যে দুটো কোশ্চেনই কমন। একদম টপ 10 ম্যারাথনের মধ্যে আমি এই দুটো কোশ্চেনই তোদের আলোচনা করেছি। এটা হচ্ছে প্রথমত হচ্ছে কারণের লক্ষণ, মানে মিল যে কারণের লক্ষণটা দিয়েছে সেটাকে ব্যাখ্যা করতে বলেছে, সেটাকে কিভাবে বলতে হবে সেটাও আমি কিন্তু যখন কার্যকারণ ক্লাস করিয়েছি তখন পুরো ডিটেলসে লিখে সেটাকে প্রত্যেকটা ভাগে আমি করিয়েছি, যে কিভাবে কিভাবে কোন কোন পার্টগুলো নিয়ে আলোচনা করবি সেটা দেখিয়েছিলাম পয়েন্ট ওয়াইজ, মানে পয়েন্ট করে। এরপরে যেটা আছে যে কারণের গুণগত লক্ষণটি প্রকাশ করো, তো গুণগত লক্ষণ যেটা আছে সেটাকে জানাতে হবে। নেক্সট হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণটি আলোচনা করো, কারণের যে পরিমাণগত লক্ষণটা আছে সেটাকে নিয়ে এখানে আলোচনা করতে বলেছে। এই দুটো কোশ্চেনই তোরা জানিস কি টপ 10 ম্যারাথনে অলরেডি আলোচনা হয়ে গেছে, তো বুঝতেই পারছিস কোন কোশ্চেন গুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট কিনা। ঠিক আছে, অনেকের ডাউট ছিল ম্যাম কমন পাবো তো, কমন পাচ্ছিস কিনা তোরা জানাবি কমেন্টে, ঠিক আছে। নেক্সট, এরপরে চলে আসছি এটা কি ইন্ডিয়ান ফিলোসফি, যেটাকে নিয়ে অনেকার ভয়, অনেকজন বলছিস যে ম্যাম ইন্ডিয়ান ফিলোসফিটাকে নিয়ে অনেক জনের ভয় আমাদের, ঠিক আছে। ইন্ডিয়ান ফিলোসফি থেকে কি কি প্রশ্ন এসছে সেটা দেখি, এবং তার মধ্যে আছে হচ্ছে একটি চ্যাপ্টার এখানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মিলের পদ্ধতি। ঠিক আছে, মিলের পদ্ধতির মধ্যে আমি টপ 10 ম্যারাথনের মধ্যে কোন তিনটে প্রশ্ন বলেছিলাম যে পড়তেই হবে, বলেছিলাম যে ওই কটা প্রশ্ন পড়ে রাখবি তার মধ্যেই কমন পাবি। কোনটা বলেছিলাম? অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি আর সহপরিবর্তন পদ্ধতি। তার মধ্যে দেখবি এখানে একটা প্রশ্ন অলরেডি চলে এসছে। দেখ তাহলে কি বলেছে, প্রথম প্রশ্নটা কি আছে, প্রথম প্রশ্ন আছে হচ্ছে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, 2 into 3, মানে 3 মার্কসের প্রশ্ন, দুটো প্রশ্ন অ্যান্সার দিতে বলেছে। এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 19, এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 19 নম্বর পেজ এটা। ঠিক আছে, 19 নম্বর পেজ, 19 নম্বর পেজে এখানে কি বলেছে দেখ, কর্মযোগ এবং সমাজ সেবা সম্পর্কে কে কি বলেছেন, কর্মযোগ এবং সমাজ সেবা সম্পর্কে কে বলতে পারেন? বিবেকানন্দ বলতে পারেন। তিনি কি বলেছেন? কর্মযোগ বহুবার করিয়েছি এবং বলেও দিয়েছি কর্মযোগের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কর্মযোগ এবং চরিত্র গঠন, অর্থাৎ মানে তিনি কি বলেছিলেন, মানুষের চরিত্র তার কর্মের মাধ্যমে কি হয় বোঝা যায়, তাই তো। তাহলে তার কর্মের মাধ্যমে যে চরিত্র গঠনের মানে পদ্ধতি যেটা ছোট করে পড়িয়েছিলাম সেইটা কিন্তু এখানে অ্যান্সার দিতে হবে। নেক্সট হচ্ছে এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্যবহারিক বেদান্ত পাচ্ছিস, টপ 10 ম্যারাথনে করিয়েছিলাম, ব্রড কোশ্চেন হিসাবে বলেছিলাম যে ব্যবহারিক বেদান্ত এবং কর্মযোগ, সেটাকে এখানে দিয়েছে 3 নম্বরের প্রশ্ন। তো একটা ব্রড কোশ্চেন যখন আমাদের পড়া থাকে তখন আমরা খুব সহজেই সেটাকে ছোট করে লিখতেই পারি। তাহলে এখানে ব্যবহারিক বেদান্ত বলতে বিবেকানন্দ কর্মযোগে কিভাবে ব্যাখ্যা করেছেন সেটাকে এখানে জানতে চেয়েছে। আর একটা কি ডি এরটা দেখা আছে, নিষ্কাম কর্ম আর কর্মযোগের মধ্যে পার্থক্য, এটাও দিয়েছিলাম টপ 10 ম্যারাথনের ব্রড কোশ্চেনে। নিষ্কাম কর্ম কি, কোথায় আছে এবং কর্মযোগের পয়েন্টগুলো তার মধ্যে ইনক্লুড করতে হবে। এর পরের প্রশ্ন চলে আসে 6 নম্বর প্রশ্ন, মানে 6 মার্কের প্রশ্নের মধ্যে কি কি আসছে। তাহলে বুঝতে পারছিস কোন কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। বারে বারে বলছি, প্রত্যেকটা ক্লাসে আবারও রিপিট করছি আজকে, যে বিবেকানন্দের মধ্যে থেকে কর্মযোগ, ব্যবহারিক বেদান্ত, নিষ্কাম কর্ম, সকাম কর্মের মধ্যে পার্থক্য, কিভাবে নিষ্কাম কর্মকে কর্মযোগে ব্যবহার করেছেন সেইগুলো। আর একটা হচ্ছে গান্ধীজির দর্শনে অহিংসা সত্যাগ্রহ, অহিংসা সত্যাগ্রহের মধ্যে সম্পর্ক, অহিংসার প্রকারভেদ, সত্যাগ্রহের বৈশিষ্ট্য, নিষ্ক্রিয় প্রতিরোধ সত্যাগ্রহের মধ্যে পার্থক্য, এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর রবীন্দ্রনাথের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষের ধর্ম সম্পর্কে, রবীন্দ্রনাথ মানবতার সঙ্গে ধর্মের যে সম্পর্ক বলতে রবীন্দ্রনাথ কি বলেছেন সেইটা ইম্পর্টেন্ট। তো দেখ এখানে কি আছে, এখানে আছে হচ্ছে বিভাগ গ এ প্রতিটি প্রশ্নের মান 6 জায়গায় তোকে দেখিয়েছে কি না বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহণ মানের মধ্যে পার্থক্য অলরেডি দেওয়া আছে টপ 10 ম্যারাথনের মধ্যে, বোঝানো হয়ে গেছে তোদের। আর একটা কি, আরোহণ মানের একটি আকারগত ভিত্তি, আরোহণ মানের একটি আকারগত ভিত্তি, এটাও কি আছে অলরেডি তোদের বোঝানো আছে। নেক্সট হচ্ছে মোস্ট 3টে প্রশ্ন দিয়েছিলাম, কি কি, অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি আর সহপরিবর্তন পদ্ধতি। তার মধ্যে দেখ এখানে একটা অলরেডি দিয়ে দিয়েছে কি না অন্বয় পদ্ধতি ব্যাখ্যা করো। ঠিক আছে, সো এখানে অন্বয় পদ্ধতি যেটা দিয়েছে যে অন্বয় পদ্ধতি ব্যাখ্যা করো এবং
দৃষ্টান্ত দেখাও, বাস্তব দৃষ্টান্ত দেখাও। এখানে কিন্তু বলে দেয়নি যে সুবিধা অসুবিধা দেখাও। আমি বলবো যে যদিও না বলেও দেয়, তাহলে যখনই কোনো পদ্ধতি ব্যাখ্যা করার কথা বলবে, সঙ্গে সঙ্গে সংজ্ঞা দেবে, সাংকেতিক উদাহরণ দেবে, বাস্তব উদাহরণ দেবে, দুটো সুবিধা দুটো অসুবিধা দেবে। এইটা হচ্ছে যে কোনো পদ্ধতি, সেটা অন্বয় পদ্ধতি আসুক, ব্যতিরিকী পদ্ধতি আসুক, কি সহপরিবর্তন পদ্ধতি আসুক, যাই আসুক না কেন, তখন কিন্তু এরম ভাবেই করবে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন আছে হচ্ছে আবার ইন্ডিয়ান ফিলোসফির তরফ থেকে। কি আছে না, ইন্ডিয়ান ফিলোসফিতে দেওয়া আছে হচ্ছে 6 মার্কসের প্রশ্ন, ব্রড প্রশ্ন। দেখ, বারবার বলছি, রবীন্দ্রনাথের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন সেটা, ঠিক আছে, মানবতা এবং ধর্মের মধ্যে কি কি ব্যাখ্যা দিয়েছেন এটাও কিন্তু আমি অলরেডি করানো হয়ে গেছে। নেক্সট হচ্ছে মানবতা এবং ধর্মের মধ্যে সম্পর্ক, এটাও অলরেডি করানো হয়ে গেছে। তাহলে কিন্তু তোরা কিন্তু একটা চ্যাপ্টার বা একটা মানে পুরো হোল ফিলোসফি ক্লাস 12 এর যা যা সিলেবাস আছে তার মধ্যে থেকে তোরা এত প্র্যাকটিস করেছিস, তোদের মধ্যে কিন্তু কমন পাওয়ারই কথা, ঠিক আছে। আমরা সেরম ভাবে এই জিনিসগুলোকে রেডি করেছি যাতে জিনিসগুলো খুব কমন হয়। দেখ, প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু মানে আমি পড়ছি এখানে তো ঠিকই, কিন্তু তার পাশাপাশি আমার কিন্তু মাথাতে এটাই ঘুরছে যে আমি তো এটা ওকে উইনার সিরিজে করিয়ে দিয়েছি, বা এটা তো ডিপিপি সাজেশনে চলে গেছে, ঠিক আছে। তার মানে কি প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু খুব খুব রিলেটেড। নেক্সট আসছি হচ্ছে পরেরটা। পরেরটায় দেখ, মহাত্মা গান্ধী ব্যবহারিক নীতিবিদ্যার দিকগুলি কি কি, অর্থাৎ ঘুরিয়ে জিনিসটাকে জিজ্ঞাসা করেছে। মহাত্মা গান্ধী, যেটা আমরা জানি দর্শনের, আমি একটা কোশ্চেন দিয়েছিলাম যতদূর মনে পড়ছে যে টপ 10 ম্যারাথনে, যে মহাত্মা গান্ধীর দর্শনের বৈশিষ্ট্যগুলো কি কি, ঠিক আছে। তো মহাত্মা গান্ধী ব্যবহারিক দিক বলতে তো দর্শনের দিকটাকেই বলছে, তাই তো। তাহলে দর্শনের দিকে যে দর্শনের দিকগুলো কি কি আর ব্যবহারিক বৈশিষ্ট্য নীতিগুলো কি কি, সেগুলো কিন্তু একই। নেক্সট হচ্ছে মহাত্মা গান্ধীকে অনুসরণ করে অহিংসার বৈশিষ্ট্য, বারবার বলছি অহিংসা সত্যাগ্রহ যে কোনো একজনের বৈশিষ্ট্য আসবেই, তার সঙ্গে নিষ্ক্রিয় প্রতিরোধ আর সত্যাগ্রহের মধ্যে পার্থক্য পড়ে রাখবে। নেক্সট হচ্ছে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করার মধ্যে কি আসছে, অহিংসা ও সর্বদয়, আর একটা হচ্ছে অহিংসা ও ভালোবাসা, ঠিক আছে। অহিংসা এবং সর্বদয় আর অহিংসা ও ভালোবাসা, এইটাকে কি করছে, ব্যাখ্যাকরণ মধ্যে ফেলেছে, এটা একটা টিকা হিসাবে আসতে পারে, যে অহিংসা এবং সর্বদয়, বা অহিংসা এবং ভালোবাসা, বা অহিংসা এবং সত্যাগ্রহ, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে কিভাবে আসছে জিনিসগুলো, ঠিক আছে। এবং আমরা সলভও করে ফেললাম মোটামুটি কয়েকটা পেজ, যে আমাদের টপিক ওয়াইজে কোশ্চেন ব্যাংকের হিসাবে, যেটা আমাদের পর্ষদ আমাদের প্রদান করেছে, এবং তার মধ্যে থেকে আমরা বুঝতেও পারলাম যে কোন কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট এসছে এবং কোন কোন কোশ্চেন গুলো আমাদের কাছে অলরেডি আমাদের পড়া, ঠিক আছে। তাহলে এটার মধ্যে থেকে আর কোনো প্রশ্নের তোদের জায়গা আছে কিনা, আর কোনো ডাউট আছে কিনা, সেই জায়গাগুলো অবশ্যই তোরা কমেন্ট করে জানাবি। আর কোনো প্রশ্ন করতে গিয়ে তোদের যদি আটকায়, সেটাও তোরা লিখে জানাতে পারিস যে ম্যাম এই জায়গাটা করতে গিয়ে আটকেছে, এই লজিকটা করতে গিয়ে আটকেছে, সেটাও তোরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানা, ঠিক আছে। তাহলে তোদের জন্য সবসময় আছি। আগের একটা প্রশ্নের এতে আমার যতদূর মনে হচ্ছে সত্য হয় সুন্দর, এরকম কিছু একটা তোরা জানতে চেয়েছিলিস। আমি হয়তো ক্লাসের মধ্যে সেটা আলোচনা করতে পারিনি, ক্লাস টাইম শেষ হয়ে গেছিল। আমি কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিয়েছি। তো সেইভাবেই তোদের যে কোনো ডাউট তোরা কমেন্টে জানা, সেগুলোর কিন্তু অ্যান্সার আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। চলো টাটা, আজকের অবধি এত দূর অবধি, ঠিক আছে। পরবর্তী ক্লাস তো দেখা হবে পরে, দেখা যাক কি কিরকম কি হয়, কোশ্চেন পেপার কিরকম কি আসে। সবাইকে বলছি যে আবার ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি, ভয় পাওয়ার কিছু নেই। ইন্ডিয়ান ফিলোসফির দিক থেকে যে প্রশ্নগুলো বারবার বললাম, গান্ধীজি, বিবেকানন্দ, সেই জায়গাগুলো ভালো করে দেখবি। সবাইকে এক্সামের জন্য বেস্ট অফ লাক। আচ্ছা, তাহলে আমরা ম্যাট্রিকুলা বাংলাকে আমরা পাবো কোথা থেকে? ম্যাট্রিকুলা বাংলাকে আমরা পাবো হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে আমরা কি করতে পারি, ম্যাট্রিকুলাকে আমরা অ্যাপের থেকে আমরা ডাউনলোড করব, এবং কি করব সেটাকে আমরা ইনস্টল করে নেব আমাদের ফোন, মোবাইল বা ট্যাবলেটে, ঠিক আছে, যেখান থেকে অ্যাক্সেস করা আমাদের সম্ভব। এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিকুলাকে কি করতে পারছি, ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি। এবং সেখানে ম্যাট্রিকুলাকে আমরা পাবো কোথা থেকে না, ম্যাট্রিকুলাকে আমরা ফেসবুক চ্যানেলের মাধ্যমে দেখতে পারি, ম্যাট্রিকুলা বাংলা। ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারি ম্যাট্রিকুলা বাংলাকে। আর একটা হচ্ছে এদের ইনস্টাগ্রাম চ্যানেল যেটা আছে, সেটা হচ্ছে matricular.bangla, ওয়েবসাইট হচ্ছে matricularco.in, আর একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল হচ্ছে ম্যাট্রিকুলা ক্লাস 12, ঠিক আছে। তাহলে ক্লাসগুলোকে ভালো লেগে থাকলে কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং পাশে দেওয়া যে বেল আইকনটা আছে সেটাকে কি করতে হবে, ক্লিক করে দিতে হবে, ঠিক আছে।